এখন এতদিনকার বাড়ি ঘর যদি ভাঙিয়ে নিয়ে গেছে বুক টুক ফাইটা গেছে কি করবো এনে বাইরে ধরেন আমার বাপ দাদাই বানাইছিল আমার বাপে বানাইছে জন্ম ভাই এনে বিয়া শাদি করছি এনে পয় ফলান হয়েছে এনে নেই কোয়ার কোনো কথা নাই এখন বুক ফাইটা যায় এখন বাড়ি ঘর হরানি নাগে এবার ঘর এনে হরাই। গিয়াসউদ্দিন আহমেদ ভারতের আসামের ধুলপুর গ্রামের একজন বাসিন্দা। বিগত 40 বছরেরও বেশি সময় ধরে তার পূর্বপুরুষদের এখানে বসবাস। এই বাড়িটি তার একমাত্র বাড়ি। এখানেই তিনি জন্ম নিয়েছিলেন, বড় হয়েছেন, বিয়ে করেছেন, এমনকি তার সন্তানদের জন্মও এখানেই। কিন্তু হঠাৎই ভারতের সরকার তাকে দখলদার অভিযুক্ত করে তাদের ঘরছাড়া করতে বাধ্য করেছে। তাই এখন গিয়াস তার সন্তানদের নিয়ে তাদের পূর্বপুরুষের ভিটেমাটিতে বানানো ঘর নিজের হাতে ভেঙে ফেলছেন। পূর্বপুরুষদের ভিটে ছেড়ে তাকে এখন অন্যত্র থাকার ব্যবস্থা করতে হচ্ছে। তার অন্তরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অন্তরটা ফেটে যাচ্ছে, আমরা খুব কষ্ট পাচ্ছি। গত বছরে আসামের হিন্দুত্ববাদী সরকার 1 ডজনেরও বেশি মুসলিম গ্রামকে উচ্ছেদের জন্য টার্গেট করেছে। সরকারি কর্মকর্তারা বলছে উচ্ছেদ নয়, বরং তারা অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধার করতে চাইছেন। তবে মানবাধিকার কর্মীরা বলছেন ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর এজেন্ডা হিসেবেই সরকার সংখ্যালঘু নির্যাতনের এমন কর্মপন্থা গ্রহণ করেছে। সালের সেপ্টেম্বরে আসামের দরং জেলায় একটি সুবিশাল শিব মন্দির নির্মাণের লক্ষ্যে হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে ভারত সরকার। ভারত দাবি করে এই মন্দিরটি অনেক প্রাচীন, মুসলিমরা অবৈধভাবে জমি দখল করে রেখেছে। 5000 মুসলিম গ্রামবাসীকে একদিনেরও কম সময় দেওয়া হয় নিজেদের ভিটামাটি ছেড়ে চলে যাবার জন্য। অথচ মুসলিম গ্রামবাসীদের সবারই সরকারি নথি ও কাগজপত্র রয়েছে। উচ্ছেদের শিকার রহিমা শেখ বলেন, নদীর বুকেই বারবার ঘর বাঁধি আর সেই নদীর বুক থেকেই বারবার আমাদের খেদায়ে দেয়, অথচ আমাদের কাগজপাতি সব আছে, এনআরসি, প্যান কার্ড, নিজেরা খাই বা না খাই সরকারি খাজনা ঠিকই দিয়ে যাচ্ছি। সেই 83 সালেরও কত আগে থেকে আমরা এখানে থাকতেছি, তখন এইখানে মন্দির টন্দির কিছুই আসিল না, ছোট্ট একটা পাহাড় আসিল শুধু। উচ্ছেদের বিরুদ্ধে গড়ে তোলা সেলের নেতা নিয়ামত শেখ বা জাহাঙ্গীর আলমরাও জানাচ্ছেন তারা প্রত্যেকে দেশের বৈধ নাগরিক ও বহু বছর ধরে সরকারি খাজনা দিয়ে আসছেন। নিয়ামত শেখ নিজের দাবির সপক্ষে 26 আগস্ট 1984 তারিখে দেওয়া একটি খাজনার রসিদও তুলে ধরেন। মুসলিম গ্রামবাসীরা ভারত সরকারের এই অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানান। হিন্দুত্ববাদী পুলিশ সেই সব প্রতিবাদকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, মসজিদ মাদ্রাসা ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দেয়। সেই সাথে সেই সব নিরীহ নিরস্ত্র মুসলিম গ্রামবাসীদের উপর গুলিও চালিয়ে খুন করে 2 জন মুসলিমকে, যাদের মধ্যে একজন ছিল 12 বছরের একটি শিশু। সেই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে। ভিডিওটিতে দেখা যায় সরকারের এক ভাড়াটে ফটোগ্রাফার একজন মৃত মুসলিম ব্যক্তির দেহে লাথি মারছে, তার দেহের উপর লাফিয়ে পড়ছে। কিন্তু এত কিছুর পরও রাজ্যের মুখ্যমন্ত্রী এর সমস্ত দায় চাপায় মুসলিম সম্প্রদায়ের উপর। After it is being agreed with the government of Assam that there will be peaceful eviction drive, who has instigated? How these people could carry lathi, dao, everything? অথচ সেই বিক্ষোভের ঘটনাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই হিন্দু পরিবারগুলো নিশ্চিন্তে থাকছে। তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে উচ্ছেদের আদেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদের থাকতে দিয়েছে। মন্দিরের একজন হিন্দু পুরোহিত উদ্ধব দাস বলে, এসব লোকদের উচ্ছেদ করা ভালো ব্যাপার, হিন্দুরা তাদের জমি ফিরে পাবে। কর্তৃপক্ষ কিভাবে মসজিদ এবং একটি মাদ্রাসা ভেঙে ফেলেছে জানতে চাইলে উদ্ধব দাস বলেন, হিন্দুদের মসজিদ এবং মাদ্রাসার প্রয়োজন নেই। বর্তমানে গিয়াসের মতো আরও 2000 মুসলিম পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে ব্রহ্মপুত্র নদের কাছে একটি অস্থায়ী বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন। কামলা টামলা চলে না, কাম করা মানে খাইয়াও দিন জায়গাতেছে, না খাইয়াও দিন গেতেছে। রাজ্য সরকার এখানে বসবাসকারী মুসলিমদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করবে, কিন্তু শর্ত হচ্ছে মুসলিমদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। 2019 সালে আসাম সরকার গিয়াস ও তার মা সহ প্রায় 19 লাখ মুসলিমের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, যা ছিল জনসংখ্যার প্রায় 6%। সরকার এখন তাদের অবৈধ বাংলাদেশী হিসেবে অভিহিত করেছে, যদিও গিয়াসের দাবি যে তার পরিবার এখানে কয়েক প্রজন্ম ধরে রয়েছেন। আবার এই বাইঙ্গা দিল আবার বাংলাদেশি কেস হইল দি বোড়ার এখন আল্লাহ জানে এখন কি করে হারমু। বোর্ড আছে, আমার চালু বোর্ড আছে, বোর্ড দিতে আছি এবি সুন্দর করে দিছে।
যে বছর গিয়াস ও তার মাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় ঠিক সে বছরই সরকার আরও একটি আইন পাশ করে। ক্যাব নামে পরিচিত এই আইনে বলা হয় প্রতিবেশী দেশগুলো থেকে কেউ যদি 2015 সালের পূর্বে ভারতে আসে তবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তবে শর্ত হচ্ছে উক্ত ব্যক্তিকে মুসলিম হওয়া যাবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই গিয়াস ও তার মা এখন আইনি লড়াই চালাচ্ছেন এবং ইতিমধ্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক প্রমাণের জন্য 10টিরও বেশি ট্রাইব্যুনাল শুনানি পার করেছেন। যদি তারা হেরে যান তাহলে ডিটেনশন সেন্টারে স্থায়ীভাবে বন্দি জীবনযাপন করতে হবে। 1006টা পরিয়াল আছে, 6115টা মানুষের জনসংখ্যা 2011। জমশির আলী নামের একজন সংখ্যালঘু অধিকার কর্মী ভারতের জুলুমের শিকার অজস্র মুসলিম পরিবারের সাক্ষাৎকার নিয়েছেন। তিনি জানান, আমার সাথে সাক্ষাৎ করা পরিবারগুলোর অন্তত অর্ধেক সংখ্যক পরিবারের একজনকে হলেও নাগরিক তালিকা থেকে বাদ দিয়েছে ভারত। জমশের আলী গিয়াস আহমেদের মতো ভারতের রাষ্ট্রীয় জুলুমের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজে সাহায্য করছেন। गयासुद्दीन के साथ मैंने जब बात कर रहे थे तो उनका दिल और दिमाग का हालत आपने देखा, वो कितना डर रहे हैं। आज तो 20-30 हजार रुपया खर्चा किया। एक डेली वेज लेबरर 20,000 30,000 रुपया कहाँ से मिलेगा? और 40 साल 50 साल से बैठे हुए लोगों को इस तरह से आपका इविक्शन करना थोड़ा सा एक कोई लीगल जो प्रोसीड्यूर है, प्रोसीड्यूर ने अप्रूव नहीं कर। ये मानव है, ये मनुष्य है, ह्यूमन है। ভারতের সরকারি কর্মকর্তারা অবশ্য দাবি করেছে তাদের নীতিমালায় নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের কাউকে টার্গেট বানানো হয়নি। वो एनकोर्सा का कोई जो हिंदू मुसलमान क्रिश्चियन ये बात नहीं है। एनकोर्सा পদ্মা হাজারিকা একটি কর্মসূচির তত্ত্বাবধান করছেন। এই কর্মসূচির আওতায় মুসলিমদের থেকে কেড়ে নেওয়া জমিগুলো সরকার পরিচালিত মাংস ও দুগ্ধ খামারে পরিণত করা হচ্ছে। হাজারিকা জানায়, আমি কেবল এমন লোকদেরই নিয়োগ করব যাদেরকে আমি রাজ্যের অধিবাসী বলে মনে করি। আমি বেশি সংখ্যকে হয়তো ভোটাৰ লিষ্টত নাম নাই বা ইয়াৰ তেওঁলোকৰ স্থায়ী বাসিন্দাৰো নহয়, গতিকে সেইকাৰণে সেইটো প্ৰতিৰোধ কৰাৰ স্বাৰ্থত আমাৰ যাতে কৃষ্টি সংস্কৃতিৰ প্ৰতি ভাবুকি নহয়, আমাৰ থলুৱা মানুহখিনিৰ খিলঞ্জীয়া মানুহখিনিৰ প্ৰতি যাতে ভাবুকি নাহে, এই কথাটো ৰাইট এইকাৰণে যে তেওঁলোকে কোনো নিয়ম নীতিৰ মাজে তেওঁলোক যদি ভাৰতীয় নাগৰিক হয়, তেওঁলোকৰ যদি অসমত স্থায়ী বাসিন্দাৰ হয়, তেওঁলোকে গভৰ্ণমেণ্টক এপ্লাই কৰিব লাগে মাটিৰ কাৰণে। কিন্তু গিয়াসের মতো একজন দিনমজুরের পক্ষে নাগরিকত্ব প্রমাণের লড়াই চালিয়ে যাওয়া আর সম্ভব নয়, কারণ আইনি লড়াই চালিয়ে যাবার মতো পর্যাপ্ত অর্থ এখন আর তার কাছে নেই। হিন্দুত্ববাদী ভারতের আসামে এভাবেই অনিশ্চয়তার মধ্যে দিন কেটে যাচ্ছে গিয়াসউদ্দিন আহমেদের মতো লাখ লাখ মুসলিমদের। তারা যদি প্রমাণ করতে না পারে যে তারা ভারতীয় নাগরিক, তাহলে হিন্দুত্ববাদী সরকার তাদের ডিটেনশন ক্যাম্পে প্রেরণ করবে। ডিটেনশন ক্যাম্প রাজ্যের অন্য প্রান্তে নির্মিত হচ্ছে, ঠিক যেমনটি চীন সরকার করেছে উইঘুর মুসলিমদের সাথে। তবে মুসলিমদের শুধু কনসেন্ট্রেশন ক্যাম্পের আদলে ডিটেনশন সেন্টারে বন্দী রাখা ভারত সরকারের উদ্দেশ্য নয়। হিন্দুত্ববাদীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তারা আসামের মুসলিমদের গণহত্যা করে বাংলাদেশে তাড়িয়ে দিতে চায়। आसाम में सुरक्षित रहेंगे और 50 लाख बांग्लादेशी कुत्तों को दाढ़ी टोपी पकड़कर बांग्लादेश भेज कर रहेंगे। हम हमारी धरती पर, हमारी पूर्वजों की धरती पर। কিন্তু ভারতের তাবেদার বাংলাদেশ সরকার আবার বলছে এসব সমস্যা নাকি ভারতের অভ্যন্তরীণ সমস্যা, এসব নিয়ে তাদের দেশে জলঘোলা করা যাবে না। প্রকৃতপক্ষে আসামে প্রস্তুত হচ্ছে মুসলিম গণহত্যার এক বিশাল ময়দান। গণহত্যা বিশেষজ্ঞরা বেশ কয়েকবার আসামে গণহত্যার সতর্ক সংকেত দিয়েছেন। We are warning that genocide could very well happen in India. তবে গণহত্যাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবার পূর্বেই লাখ লাখ মুসলিমকে তিলে তিলে প্রতিনিয়ত খুন করছে উগ্র হিন্দুত্ববাদী ভারত।